আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হুসাইন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন। ট্রুডোর সাথে বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, সংস্থার শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্দি সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। সফরে জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোহাম্মদ ইউনূস। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলাইট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয়ের সামনে আছে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দীপ্ত, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তারের পর কোথায় রাখা হয়েছে, আর আজকে কি তাকে কোর্টে তোলা হবে? এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলেছিলেন যে সাবেক যে শিল্পমন্ত্রী এবং নরসিংদী ৪ আসনের যে সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কিন্তু গতকাল রাতে গুলশানের একটি বাসা থেকে কিন্তু র্যাব, যে পুলিশের একটি এলিট ফোর্স র্যাব কিন্তু তাকে গ্রেপ্তার করেছেন। এবং গ্রেপ্তারের পরে কিন্তু এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু তিনি র্যাবের হেফাজতেই রয়েছেন। তাকে আসলে কখন নাগাদ কোর্টে তোলা হবে সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করেনি আমাদেরকে। আমরা কিন্তু র্যাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এখনো নিশ্চিত করেনি। তারপর পাশাপাশি তারা ডিবিতে হস্তান্তর করবে কিনা না র্যাবের তত্ত্বাবধানে তাকে কোর্টে নেওয়া হবে সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যে বিষয়টি একটু জানিয়েছে যে নরসিংদী ৪ আসনে যে মাধবদীতে যে গত ৪ই আগস্ট যে ছাত্র জনতার উপর হত্যা এবং হত্যা মামলার যে মামলাটি হয়েছে সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি যে তার আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে র্যাবের পক্ষ থেকে। কারণ যেহেতু আপনি ভোর রাতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কিন্তু আসলে তাকে নিয়ে মামলার যে প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে। এবং তারপরে আসলে আমরা যেটি দেখে থাকি প্রতিবারই যে দুপুরের পরেই কিন্তু কোর্টে তোলা হয়। তবে ধারণা করা হচ্ছে যে দুপুরের পরেই কোর্টে তোলা হবে এবং আমরা এমনটি জানতে পেরেছি। তবে আমরা র্যাবের সঙ্গে যে কথাটি বলেছি তারা এখনও তাদের হেফাজতে রেখেছে এবং দুপুরের পরে হয়তো কোর্টে তোলা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বলে রাখি যে নুরুল মজিদ মাহমুদ কিন্তু সাবেক শিল্পমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। গত ৪ই আগস্ট যে হত্যা মামলা হয়েছে, ছাত্রদের উপর গুলি ছোড়া হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেই মামলায় কিন্তু তাকে গতকাল রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তার ধন্যবাদ আপনাকে। পাসপোর্ট জটিলতায় আটকে আছে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনের বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ। পাসপোর্ট না পাওয়ায় বিদেশে নেওয়া যাচ্ছে না তাকে। ক্রমেই অবস্থার অবনতি দেখে উৎকণ্ঠায় স্বজনরা। এমন অবস্থার জন্য ক্ষোভ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল ইসলাম। আন্দোলনে আহত জটিল রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় দ্রুত পাসপোর্ট দেওয়ার দাবি তাদের। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। গেল ৫ আগস্ট মাত্র ৩ ফিট দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো মুখ। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের তৎপরতায় কিছুটা সেরে উঠেছে খোকন। মুখ জোড়া দেয়া গেলেও নাকসহ আশপাশের অংশ নেই তার।
এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন খোকন। পরিবারের আশা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করলে আগের চেহারা ফিরে পাবে এই যোদ্ধা। সরকার যদি আমাদেরকে প্রথমত সাহায্যের হাত না বাড়ায়, তাহলে আমাদের ওকে যে বাইরে নিয়ে যেতে হবে সে টাকাটা আমাদের পক্ষে সম্ভব না। দেশ ও দেশবাসীর কাছে এবং সরকার উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, স্যারদের কাছে আমার একটাই আবেদন, যাতে আমার ভাই আগের মতো সুস্থ হয়ে চলতে পারে, সামাজিক জীবনে আসতে পারে। উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করার চেষ্টা চলছে। আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে এসেছে সাজেদা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। তবে সব ঠিক থাকলেও এখন পাসপোর্ট জটিলতায় আটকে আছে খোকনের বিদেশে চিকিৎসা। তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসা মানুষগুলোর চোখে মুখে তাই চিন্তার ভাঁজ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অসুস্থ যোদ্ধা যার বাইরে চিকিৎসার প্রয়োজন, তার পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন একটা বড়সড় কোয়েশ্চেন মার্ক। আসলে আমাদের সদিচ্ছা কতটুকু আছে? যেখানে খোকন একজন পুলিশের গুলিতে আহত যোদ্ধা, সেখানে পুলিশ ভেরিফিকেশন এটা খুবই অযৌক্তিক একটা কাজ। আমাদের পাসপোর্ট অফিস থেকে বলা হয়েছে আরও হয়তো 10 দিন সময় লাগবে, যেটা খুবই বিপজ্জনক আর খোকনের জন্য একটি ডেঞ্জার বয়ে আনতে পারে। এই সমস্ত যেই ব্যাপারগুলো, এগুলো নিয়ে যাতে সরকার পুরোপুরিভাবে তারা কাজ করে, তাহলে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে এবং আমাদেরও প্রত্যাশা এবং আমাদের কাজে যে জায়গাটা অনেক সুশৃঙ্খলভাবে করতে পারবো এবং রোগীদেরও এই ঝামেলাটা পোহাতে হবে না। সব জটিলতা দূর করে খোকনের মতো যুবকরা স্বাভাবিক জীবন ফিরে পাবে, এমন প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে এসব কারখানা সহ শিল্পাঞ্চলের সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা উৎপাদনে ফিরেছে। শ্রমিক উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে। কারখানা শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা নিজ কর্মস্থলে যোগদান করেন। এদিকে কারখানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার জিরানি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। কারখানা এলাকায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। মালিহা, গত কয়েকদিন যাবৎ চলমান শ্রমিক অসন্তোষের জেরে কিন্তু শিল্পাঞ্চল আসলের অধিকাংশ শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। কিন্তু দফায় দফায় শ্রমিক এবং মালিক পক্ষের এবং সরকার সংশ্লিষ্টদের বৈঠকে গতকাল কিন্তু যে একটি সিদ্ধান্ত আসে এবং শ্রমিকদের যে 18টি দাবি, সেই দাবি কিন্তু মেনে নিয়েছে, এমনটাই জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। আমি 18টি দাবির মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রেখে তারা জানায় যে ন্যূনতম বেতন মজুরি 2006-এর যে সেটি সংশোধন করে পুনরায় বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি 120 দিন মাতৃকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে রাত 8টার পর 10 টাকা বেশি বৃদ্ধি করে টিফিনের যে ভাতা সেটি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে আরো যে 15টি দাবি সেটিও কিন্তু মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি কেউ এই বিশৃঙ্খলা সৃষ্টি করে বা এই শিল্প কারখানার শ্রমিক এলাকায় যদি অসন্তোষ সৃষ্টি করে, তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি জানিয়ে রাখি, সকালে আমি শিল্প পুলিশের সাথে কথা বলেছি এবং এই শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেছি যে সকাল 8টায় কিন্তু শ্রমিকরা স্ব কর্মস্থলে যোগদান করেছে। এবং আমি জানিয়ে রাখি, এই সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে 1863টি কারখানা রয়েছে। এর মধ্যে মাত্র কিন্তু 14টি কারখানা বন্ধ রয়েছে, এমনটা জানিয়েছে শিল্প পুলিশ। 3টি কারখানা বন্ধ রয়েছে বেতন বকেয়ার দাবিতে এবং 11টি অন্যান্য কারণে কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু প্রায় সব কয়টি কারখানায় খুলে দেওয়া আছে এবং শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করতে পেরে আনন্দ প্রকাশ করছেন এবং তারা স্বস্তির কথা জানিয়েছে। আর এই শিল্প অঞ্চলের যে পরিস্থিতি সেটি যাতে স্বাভাবিক থাকে, সেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের বিভিন্ন এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তো সাভার, আশুলিয়া থেকে শিল্পাঞ্চলের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে। প্রকট আকার ধারণ করেছে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত আরও 3 জন। এছাড়া আক্রান্ত হয়েছে 801 জন। দেরিতে বৃষ্টিপাতের কারণে এই বছর জুলাই-আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক সময়ে মশক নিধন কার্যক্রম থমকে পড়ে। এতে আরও বেশি উৎপাদন
উৎপাত বেড়েছে ডেঙ্গু মশার, তবে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান। আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে গাজা ইসরায়েল ইস্যুতে উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব নেতারা। জো বাইডেন তার বক্তব্যে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের তোপের মুখে পড়ে ইসরায়েল। গাজায় গণহত্যাকে ইসরায়েলি নেতারা আত্মরক্ষার অধিকার হিসেবে চালিয়ে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি নৃশংসতার আকার ও মাত্রা উভয়ই বাড়িয়েছে ইসরায়েল। আক্রমণের ভয়াবহতা ছাড়িয়েছে লেবাননে। বর্বরতা থেমে নেই গাজা উপত্যকায়। লেবাননে ইসরায়েলের তীব্র বোমা বর্ষণে 50 জন শিশুসহ অন্তত 569 জন নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে আতঙ্কিত লেবাননবাসী। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে নেদারল্যান্ডস ক্লাব FC20 এর মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে ম্যান ইউ স্কোয়াডে ফিরছেন ম্যাসন মাউন্ট, টাইরেল মালাসিয়া ও ভিক্টর লিন্ডেলফরা। তাই ইংলিশ লিগের জনপ্রিয় ক্লাব রেড ডেভিলস প্রথম দেখাটা শেষ করতে চায় জয় নিয়ে। এদিকে ইনজুরিতে থাকায় মিডফিল্ডার মিখাল সাদেলেক ও ইউনেস তাহাকে এই ম্যাচে পাচ্ছে না FC20। তাই তাদের ছাড়াই ইউরোপার মৌসুম শুরু করতে হচ্ছে ডাচ ক্লাবটির। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।